Assalamu alaikum, dear viewers. This is IELTS Raju from IELTS Raju IELTS Training Center. আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদেরই এক ছোট্ট বন্ধু মিস মিনহাজউদ্দিন সামি। ও অনেক ভালো স্টুডেন্ট। ওর সাথে আমার পরিচয়, ওর এক বন্ধু নাম হচ্ছে মিকাইল। মিকাইলের মাধ্যমে মিকাইল এখন ইউকেতে আছে, ও 6.5 পেয়েছে আইএলটিএস-এ। তো মিনহাজ আমাকে অনেক স্টুডেন্ট দিয়েছে, ওর অনেক বন্ধুরা বিদেশে চলে গিয়েছে এবং যাচ্ছে, কিন্তু মিনহাজ কিন্তু আমার কাছে আসে নাই। অবশেষে অনেক পরে আসছে মিনহাজ আমার কাছে। তো তো মিনহাজ 6 পেয়েছে। আসলে মিনহাজের বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর বন্ধুরা সবাই চলে গিয়েছে, তো ওর বন্ধুরা ওকে ডাকছে, হাতছানি দিয়ে ইশারাতে ডাকছে, চলে আসো। এই জন্য আবার ডিটারমিন্ড হলো পরীক্ষা দিবে। তো মিনহাজের 6 পেয়েছে। ও পরীক্ষা দিয়েছিল হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। ওর রেজাল্ট এসছে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 ফ্রাইডেতে ও রেজাল্ট পেয়েছে। ও আইএলটিএস 6 পেয়েছে। ওর আইএলটিএস 6 পাওয়ার অনুভূতিটা আমরা জানবো। মিনহাজ, তুমি একটু বলো দেখি বন্ধুদেরকে। আমার আইএলটিএস জার্নিটা আসলে লাস্ট ইয়ার শুরু হয়েছিল। আই ইউজড টু গো অ্যানাদার কোচিং সেন্টার, বাট ওইখানে আমার কোনো তেমন একটা ইমপ্রুভমেন্ট হয়নি। বেসিক কিছুই আমি শিখিনি, জাস্ট গিয়েছি, জাস্ট যাওয়া আসাই ছিল, আর কোনো কিছুই এরপর আমি ভাবছি যে আমার দ্বারা আর আইএলটিএস হবে না, কিন্তু আমার সব ফ্রেন্ডসরা বিদেশে চলে যাচ্ছিল, আমি একটু প্রেশারে পড়ে গেছিলাম। এরপরে আমার ফ্রেন্ড বললো যে তুই রাজু স্যারের কাছে যা, আই গেস সেখানে খুব ভালো একটা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাওয়া যাবে। পরে আমি আইএলটিএস রাজু আসলাম। স্যার যেভাবে হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা দেয় সবাইকে, সব স্টুডেন্টদেরকে যে পার্সোনাল গাইডেন্সটা দেয়, আই গেস এটা রিয়েলি এটা কোথাও পাওয়া যায় না, এরকম সাপোর্ট বা এরকম যে হ্যান্ড হোল্ডিং পার্সোনাল গাইডেন্সটা কোথাও পাওয়া যায় না। কারণ সব জায়গায় জিনিসগুলো অনেক কমার্শিয়াল, বাট স্যারের এখানে এত বেশি কমার্শিয়াল নেই। স্যার পার্সোনালি সবগুলো স্টুডেন্টকে গাইডেন্স দিয়ে থাকে। এটাই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আর কি এই জায়গায় আসার, আমার মতে। আচ্ছা সামিউল, আমি কিন্তু তোমাকে আমি বলেছি আমার টিচিং প্রফেশনে, ডিউরিং দ্য 10 year of teaching profession in my life, আমি সবচেয়ে বেশি বকা দিয়েছি তোমাকে। আমি বলেছিলাম, সবসময় বলতাম। আচ্ছা, এই যে বকা দিয়েছিলাম, ওই সময় তোমার মাঝে মাঝে মন খারাপ হতো, হয়তো তুমি আমাকে বলতে না, কিন্তু আসলে তুমি কি এটা সুফল পেয়েছো? এখন কি আমার উপর কষ্ট আছে? আসলে ওই বকাগুলোর কারণে, আই গেস ওই পার্সোনাল ট্রিটমেন্টটার কারণেই আমার আসলে ইমপ্রুভমেন্টটা হয়েছে। আদারওয়াইজ আই ইউজড টু ডু লট অফ মিস্টেকস। স্যার ইউজড টু টেল মি ডু দিস অর নট। এই কারণগুলোতেই আমার এই পার্সোনাল গাইডেন্স আর এই স্পেসিফিক পয়েন্ট আউট করা মিস্টেকস গুলোকে, এইটাই আমার আসলে লাস্টলি কাজে আসছে। না হলে আই গেস আমার হতো না আসলে ইমপ্রুভমেন্টটা। স্যার যেভাবে পার্সোনালি আমাকে দেখিয়ে দিত যে আমার হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে, স্পেলিং মিস্টেক ঠিক করতে হবে, এগুলোর কারণেই আমি আসলে আমার যে ডিজায়ার ব্যান্ডটা ছিল সেটা পেয়েছি। এটাই। সামি রাইটিং এ খুব অনীহা ছিল, রাইটিং লিখতেই চাইতো না, আমাকে অনেক বকা দিতে হয়েছে। আচ্ছা, তোমার রাইটিং আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর আসছে, ডিজায়ার্ড একটা ব্যাড স্কোর আছে। তাতে তুমি এই যে আমি যে বকা দিতাম রাইটিং এর জন্য, এটাই নাকি তুমি কোন কৌশল অবলম্বন করেছো আসলে রাইটিং এ ভালো? নাকি আমি যে ফোকাস করতাম যে টাস্ক টুতে সবসময় ফোকাস করো, সেটাই তোমার কাজে লেগেছে? আমি তো রাইটিং লিখতামই না, কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে রাইটিং ইটস নট ফর মি, রাইটিং আমি পারবোই না। আমি এরকম একটা মাইন্ডসেট নিয়েছিলাম যে রাইটিং হবে না, কারণ আমার ছোটবেলা থেকে হাতের লেখা ওয়াজন্ট রিয়েলি দ্যাট গুড। এটার জন্য আমি একটু কনসার্ট ছিলাম। রাইটিং আমি যেভাবে লিখতাম, রাইটিং আমার নিজের কাছে ভালো লাগতো না। এরপর স্যার পার্সোনালি আমাকে একটা কাউন্সিলিং করে যে না, তুমি পারবা, রাইটিংটা করো, একবার করো, বারবার করো। একদিন দেখা যাচ্ছে যে একটা করছে, ওইটাই স্যার বলছে যে আবার করে নিয়ে আসো, জাস্ট ফর হ্যান্ড রাইটিং যাতে আমি ঠিক করি বা পাংচুয়াল কোনো মিস্টেক্স যাতে না করি, গ্রামাটিক্যাল, এইভাবে আসলে আমার রাইটিং ইমপ্রুভমেন্ট আসছে। এরপর স্যারের যে রাইটিং যে ট্যাকটিক্স গুলো বা টাস্ক টুকে কিভাবে লিখতে হয়, কিভাবে সাজিয়ে লিখতে হয়, যে টেমপ্লেট গুলো, আসলে আমি ওইটি হুবহু ফলো করছি। আর এই কারণে আলটিমেট সেভিয়র হিসেবে ছিল স্যারের সেই টেমপ্লেট আর সে ট্যাকটিক্স গুলো। আসলে ওইটা ছাড়া আমার মনে হয় না আমি রাইটিং এ সার্ভাইভ করতে পারতাম। ওইটি আলটিমেটলি আমার কাজে আসছে। আচ্ছা সামি, তোমার একটা ম্যানিয়া ছিল যে স্ট্যান্ডার্ড ভোকাবুলারি এটা শেখা। অ্যাকচুয়ালি কি কোন স্ট্যান্ডার্ড লিস্ট অফ ভোকাবুলারি মেমোরাইজ করতে হয়, নাকি আমি যে তোমাদেরকে বলতাম যে ক্যামব্রিজে সলভ করতে করতে যে একটা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি স্কিল তোমার মধ্যে চলে আসবে,
সেটাই কাজে লেগেছে নাকি তোমাকে লিস্ট অফ স্ট্যান্ডার্ড ভোকাবুলারি মেমোরাইজ করতে হয়েছে? Well, I used to think যে I have to use more sophisticated word for IELTS, but যখন স্যারের কাছে আসলাম, স্যার বলল যে এগুলো কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অতিরিক্ত বিষয়, এগুলো করতে গিয়ে স্টুডেন্ট আরো ভুল করে। আমি তারপরেও এটা বিষয়টা কনভিন্স ছিলাম, আমি ভাবতাম যে কোনো সফিস্টিকেটেড বা টাফ ওয়ার্ড বা একটু পেঁচিয়ে কথা না বললে ডিজায়ার ব্যান্ডটা আসা রিয়েলি টাফ। আসলে এটা কিছুই না, কারণ এটা তো কোনো নেটিভদের এক্সাম না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টেমের এক্সাম, যেটা সবাই বুঝতে পারে। এটা আমি রিয়েলাইজ করতে একটু দেরি হয়েছে, তারপরেও আমি স্যার যেভাবে বললো যে সিম্পল ওয়ার্ডস গুছিয়ে বলা বা ওভারঅল যে ব্যাপারগুলো, আসলে স্যারের কথাটাই রাইট ছিল। আমরা বাইরে যেগুলো শুনছি, আমি শুনে আসতেছিলাম যে অনেক সফিস্টিকেটেড ওয়ার্ড, হাই ভোকাব ইউজ করতে হবে, 500-600 ওয়ার্ড শিখতে হবে, এগুলো আসলে বেসলেস ইউজলেস আমি মনে করি। কারণ আমি শেষে আর কিছুই ভোকাব পড়ি নাই। স্যার যেভাবে প্র্যাকটিস করাতো, স্যারের কাছে মক স্পিকিং এক্সাম দিতাম, ঠিক হুবাহু সেইভাবেই তারা কোশ্চেন করে, সেই টোনে কোশ্চেন করে। পুরো ব্রিটিশ কাউন্সিলে আমি দেখলাম যে এখানে যেভাবে মক দিতাম ওইখানেও সেম এক্সপিরিয়েন্স ছিল। এটার জন্য আমার পরীক্ষাটাতে এত বেশি স্ট্রাগল করতে হয়নি। অনেকে স্পিডের প্রতি জোর দেয় স্পিকিং এ। আমি সবসময় বলতাম যে ফ্লুয়েন্সি ডাজন্ট mean speed, but fluency means transparency and easy to understand. তোমার কাছে কোনটা মনে হয়েছে অ্যাকচুয়ালি টেস্ট দিয়ে যখন তুমি এক্সামিনারকে ফেস করেছো আইএলটিএস স্পিকিং এ? এক্সামিনার কি অনেক রাশ ছিল বা অনেক কঠিন করে কোয়েশ্চেন করতো নাকি খুব ইজি করে কোয়েশ্চেন করতো? এক্সামিনার ঠিক আপনি যেখানে স্যার যেভাবে আমাদের মকটা নিত এক্সামিন হুবাহু সেম ভাবেই, সেম টেমপ্লেট অনুযায়ী, সেম ফ্লোতে, সেম টোনে, সেম স্পিড মেনটেন করে পরীক্ষা আমাকে কোশ্চেনগুলো আস্ক করেছিল। ইভেন তো তাদের কোশ্চেনগুলো অনেক বেসিক ছিল, অনেক নর্মাল ছিল, মানে অনেক বেশি বেসিকনেস ছিল তাদের কোশ্চেন মধ্যে, অনেক টাফ কিছু ছিল না। আর তারাও এক্সপেক্ট করে যাদের রিয়েকশন, মুখের রিয়েকশন দেখে বোঝা যায় যে আমিও জাস্ট সিম্পলি কোশ্চেনগুলো গুছিয়ে ঠিকভাবে জাস্ট বলা, নট নেসেসারি যে অনেক হাই ভোক্যাব ইউজ করতে হবে, অনেক সফিস্টিকেটেড ইউজ মানে ওয়ার্ডস আনতে হবে, এটা খুব নেসেসারি না আমার কাছে, যেটা এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়। বন্ধুরা, আমাদের ট্রেডিশনাল যে কোচিং সেন্টারগুলো আছে, আইএলটিএস এর কোচিং সেন্টার বা কনভেনশনাল যে আইএলটিএস ট্রেনার আছে বা বিভিন্ন ইউটিউবার আছে, ওরা আপনাকে বলে থাকে যে এই বইটা ফলো করো, এই বইটা ফলো করো, মানে অ্যারাউন্ড হান্ড্রেডস অফ বুকস আপনার সামনে ধরিয়ে দেয়, লিস্ট অফ বুকস, ওইগুলো ফলো করতে হয় আইএলটিএস ভালো করার জন্য। কিন্তু আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে ক্যামব্রিজের মধ্যেই আবদ্ধ রাখি, কারণ আমি জানি ক্যামব্রিজটাই হচ্ছে রেফারেন্স আইএলটিএস এর জন্য। আর ক্যামব্রিজ রেফারেন্সের বাহিরেই কোনো কোয়েশ্চেনই হবে না, কোনো প্যাটার্নই এর বাইরে হবে না। যেমন স্পিকিং এর কোয়েশ্চেনগুলো ক্যামব্রিজে যেভাবে দেওয়া আছে, ক্যামব্রিজের বইতে প্রত্যেকটা টেস্টের পিছনে স্পিকিং এর একটা সেট অফ কোয়েশ্চেন দেওয়া আছে, ওই কোয়েশ্চেনগুলো যেইভাবে করা আছে ঠিক আইএলটিএস স্পিকিং এর ঠিক সেইভাবেই করে থাকে। আমি এটাই বলে থাকতাম যে কোনো ইনস্ট্রাক্টর এর রেফারেন্স যদি ক্যামব্রিজের সাথে ম্যাচ করে তাহলে সেটা অথেন্টিক, যদি ক্যামব্রিজের সাথে ম্যাচ না করে তাহলে সেটা ফেক। এটাই করে থাকে ইউটিউবাররা, মিথ্যা কথা বলে থাকে। কিন্তু ক্যামব্রিজ যেটা বলে, যদি আমি আমার ইনফরমেশনগুলো ক্যামব্রিজের সাথে ম্যাচ করে তাহলে আমার ইনফরমেশন অথেন্টিক, আর যদি ক্যামব্রিজের সাথে ম্যাচ না করে তাহলে সেটা অথেন্টিক নয়। আমি এটাই বলে থাকি আমার স্টুডেন্টদের। আচ্ছা, তোমার কাছে কি এরকমই মনে হয়েছে যে ক্যামব্রিজটাই অ্যাকচুয়ালি অথেন্টিক ইনফরমেশনগুলো আর বাকিগুলো ফেক? হ্যাঁ, আসলে শুরুতে মনে হতো যে আমার অনেক এক্সট্রা পড়া লাগবে, এক্সট্রা অনেক বই কিনতে হবে, এক্সট্রা পড়তে হবে, এক্সট্রা ভিডিওস দেখতে হবে। আসলে তখন যখন আমি স্যারের কাছে আসি, স্যার বলে যে এগুলা কোনো কিছুরই দরকার না, আননেসেসারি, শুধু ওয়েস্ট অফ টাইম। আসলে আলটিমেটলি সেটাই হয়। আমি যখন এক্সাম দিই আমি দেখি যে হুবাহু ক্যামব্রিজ বই কেউ যদি ফলো করে, 19টা বই শেষ করে, হুবাহু ক্যামব্রিজের প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন করে, হুবাহু ইভেন দো স্পিকিংও ও ক্যামব্রিজের সবকিছুই ওরা মেনটেন করে, মানে ফরম্যাটটা মেনটেন করে কোশ্চেন করে। সো ক্যামব্রিজের বাইরে যাওয়াটা আমি মনে করি ওয়েস্ট অফ টাইম, এটা যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা আইএলটিএস করতে যাচ্ছে কিন্তু ইংলিশে দুর্বল, ভোকাবুলারি নিয়ে ভয় পাচ্ছে, গ্রামার নিয়ে ভয় পাচ্ছে, তাদের প্রতি তোমার সাজেশন কি? আমি যে ইনস্ট্রাকশন গুলো দেই সেগুলোই ফলো করবে, নাকি সেই ভোকাবুলারি মুখস্থ করতে শুরু করে দিবে, না গ্রামারের বই কিনে গ্রামার পড়তে শুরু করে দিবে, নাকি ক্যামব্রিজ সলভ করার মাধ্যমেই তার গ্রামারটাকে আপগ্রেড করে নিবে?
তোমার আসলে আমার suggestion কি? এক্সপেরিয়েন্স থেকে যেটা বলা হয়, আমি যদি শুরু থেকে স্যারের ইনস্ট্রাকশন গুলোতে আরো 110% এফোর্ট দিতাম, আই গেস আমার ব্র্যান্ডটা আরো অনেক বেশি হতে পারতো। আসলে আমি একটু রিয়েলাইজ একটু পরে করাতে আমার ব্র্যান্ডটা একটু কম আসে, তারপর আমার ডিজায়ার ব্র্যান্ড আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আহ, আমার আমার মতে স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী ক্যামব্রিজ, মানে শুধু ক্যামব্রিজ নিয়ে বসে থাকা, আসলে আমার এখন যেটা রিয়েলাইজেশন মাধ্যমে মনে হয় যে আইএলস এর বাইবেল হচ্ছে ক্যামব্রিজ। উইদাউট, মানে এটা ছাড়া অন্য কিছুতে যাওয়া হচ্ছে টাইম ওয়েস্ট, মানে টাইম ওয়েস্ট করা একদমই উচিত না মানুষের। আর ক্যামব্রিজের মধ্যে থাকাটাই বেশি প্রেফার। তো স্বামী, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার ডিজায়ার্ড যে কান্ট্রি আছে, এক্সপেক্টেড যে কান্ট্রি আছে যেখানে তুমি যেতে চাচ্ছ, সেখানে যাওয়ার সুযোগ যেন করে দেয়, তুমি যেন ভিসা পেয়ে যাও। আর আল্লাহ যেন তোমাকে দুনিয়াতে ইসলাম মানা তৌফিক দান করে, যেই দেশে যাও সেই দেশে গিয়েই যেন তোমার ইসলামিক কালচারটা চেরিশ করার তৌফিক দান করে, এবং তুমি দুনিয়া আখিরাত উভয় জায়গায় মঙ্গল কামনা করি তোমার। এর সাথে তোমাকে আমি যেটা বলবো, এখন তুমি কোরআন তেলাওয়াতটা একটু ভালোভাবে শিখে যাও, কারণ বিদেশে গিয়ে এই সুযোগটা পাওয়া যাবে না। তোমার হয়তো ভিসা হয়ে যাবে, হ্যাঁ, উইদিন 6 মান্থ তুমি চলেও যাবে, তোমার বন্ধুরাও এরকম সময়ের মধ্যেই চলে গেছে। আয়াস থেকে 6 মান্থস টু 8 মান্থস এর মধ্যেই সবাই বিদেশে চলে যায়, ম্যাক্সিমাম 4 মান্থস এর মধ্যে 4 months এর মধ্যেই হয়তো চলে যাবে। তো এই সময়টা তুমি একটু কাজে লাগাও, ইনশাআল্লাহ। তুমি যে এই প্রসেসিং এর টাইম দাও, পাশাপাশি কোরআন তেলাওয়াতটা একটু শিখে ফেলো। যদি তুমি এইরকম পারফেক্ট কোনো কোরআন তেলাওয়াতের জন্য কোনো টিচার না পাও, ট্রেনার না পাও, আমাকে বলো, আমি তোমার ব্যবস্থা করে দেবো, কারণ এটা খুবই জরুরি। কারণ বিদেশে গিয়ে তুমি ফিল করবে সেই ব্যবস্থাটা পাবে না। তো এখন থেকে তুমি শুরু করে দাও, আল্লাহ তোমার জন্য খুবই সহজ করে দেখ, দুনিয়া আখিরাত উভয় জগতেই তুমি সুখী হও, সফল হও, এটাই কামনা করছি। আপনাদের কাছেও আমি স্বামীর পক্ষ থেকে দোয়া চাচ্ছি, আপনারাও স্বামীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।